দেখো তাহলে টেলর সিরিজ, টেলর মানে থিওরিমটা কি বলতো, টেলর থিওরিটা কি মানে এটা কি আমি আগের দিনে একটু দেখিয়েছি, এটা করেছিলাম। ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক ফাংশন, এফ জেড যদি একটা অ্যানালাইটিক ফাংশন হয় অ্যান্ড ফাংশন ইনসাইড অ্যান্ড অন এ সার্কেল সি অফ রেডিয়াস আর, মানে ধরো এইরকম একটা সার্কুলার ধরো কন্টুর, বুঝতে পারছো, এরকম একটা সার্কুলার কন্টুর যার হচ্ছে সি হচ্ছে সার্কুলার কন্টুর, যার রেডিয়াস হচ্ছে আর। হ্যাঁ, এফ জেড যদি অ্যানালাইটিক হয়, এফ জেড যদি অ্যানালাইটিক হয় এই সার্কুলার কন্টুরের উপরে বা এর ভিতরে যে কোনো পয়েন্টে, তাহলে কি হলো রে বাবা? উপরে বা ভেতরে যে কোনো পয়েন্টে তখন অফ রেডিয়াস আর, হ্যাঁ, সেন্টার অন দা পয়েন্ট জেড ইজিক্যাল টু জেড জিরো। এই সার্কুলার কন্টুরের সেন্টার কোথায় আছে? জেড ইজিক্যাল টু জেড জিরোতে আছে। মানে এইটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে জেড ইজিক্যাল টু যদি জেড জিরো হয়, ঠিক আছে, অ্যান্ড এবং জেড যদি অন্য একটা পয়েন্ট হয়, জেড ইজ এ পয়েন্ট ইনসাইড সি। কে এলো বলো তো এখন? রিয়া নন্দী। ইনসাইড সি, দেন বলো কি হবে? বলো, আগের দিন আমি করিয়েছিলাম কিন্তু, এটা বলো। তাহলে টেলর মানে ইয়ে কি বলে, টেলর সিরিজ কি হবে, কিভাবে লিখতে পারি বলো? টেলর সিরিজ কি হবে? এফ জেড সমান কি হবে বলো? আগের দিন করিয়েছিলাম আমি, মানে অফলাইন ক্লাসে। এফ জেড সমান কি হবে? এফ জেড যদি একটা অ্যানালিটিক ফাংশন হয়, হ্যাঁ, এবং এই যে এই কন্টুরের মধ্যে, এবং জেড যা যেই কন্টুরের মানে জেড হচ্ছে একটা এই কন্টুরের ভিতরে একটা অর্ডিনারি পয়েন্ট হয়, তাহলে এটাকে আমি সিরিজ আকারে কিভাবে প্রকাশ করতে পারি বলো? এটাকে n ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার n, এইভাবে লিখতে পারি। বলো, এটা লিখতে পারি নাকি বলো? এইটা যে টেলর সিরিজ, তাহলে এইভাবে টেলর সিরিজের আকারে প্রকাশ করতে পারি, এটাই টেলর সিরিজ হয়। আর যেখানে এন কত, এন যে কোফিসিয়েন্ট এন সমান কত, এফ মানে ডিফারেন্সিয়েশন আর কি, এন তো একটা ডিফারেন্সিয়েশন বাই ফ্যাক্টরিয়াল এন, ঠিক আছে, এইটা হবে এই যে টেলর, এটা যে টেলর সিরিজ, টেলর এক্সপানশন is valid inside the region of analysis, মানে অ্যানালাইটিক ফাংশনের মধ্যে, মানে অ্যানালাইটিক যেখানে অ্যানালাইটিক মানে ফাংশনটা অ্যানালাইটিক হবে সেখানটায় মানে এই টেলর সিরিজ এক্সপানশন আমরা করতে পারি। অ্যানালিসিটি and for any particular point z0, point z0 can be
shown to be unique. আচ্ছা এবার দেখো আমরা কচি ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি বলো তো? কচি ফর্মুলা থেকে কি বলতে পারি বলো? কচি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে কি বলতে পারি? ইফ, মানে এটাকে প্রমাণ করার জন্য, এই যে টেলর সিরিজটাকে আমরা প্রমাণ করার জন্য আমরা ফ্রম কচি ইন্টিগ্রাল ফর্মুলারে কাজে লাগাতে পারি। ফ্রম কচি ফর্মুলা, কচিজ ইন্টিগ্রাল ফর্মুলা হ্যাঁ থেকে আমরা কি বলতে পারি? এফ জেড সমান কত বলো? বলো, কে বলবে বলো? কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? 1/2 সমান টুয়াইস বাই আই, তারপর কি হবে বলো? ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন, এটা কি হবে? আরে এই ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? কচি হ্যাঁ, এই তো ব্যাপার। এফ যাই, ধরো যাই আর একটা হলো যাই মাইনাস জেড, এইভাবে লিখতে পারি আমি, ইন্টু ডি যাই আর একটা ফাংশন ধরো। কচি ইন্টিগ্রাল ফর্মুলা হোয়ার যাই লাইজ অন সি, যেখানটায় যাই যেটা সেটা হচ্ছে সির উপর অবস্থিত, মানে এই কন্টুরের উপর অবস্থিত। কি হলো রে বাবা? হোয়ার যাই লাইজ অন সি, সি কন্টুরের উপরে অবস্থিত হয়। এবারে দেখো 1 বাই, এই যে আগের যে ফাংশনটা 1 বাই জে মানে যাই মাইনাস জেড, এটাকে এক্সপান্ড করো, এটা যে মানে এক্সপানশন করো, তারপরে তুমি কি পাবে? দাঁড়াও দেখাচ্ছি আমি। 1 বাই যাই মাইনাস জেড কে তুমি এক্সপান্ড করো, তাহলে কি পাবে? উই মে এক্সপান্ড the factor, এই যে নিচে যেটা আছে যাই মাইনাস জেড হোল টু দি পাওয়ার -1 অ্যাজ এ জিওমেট্রিক সিরিজ, অ্যাজ এ জিওমেট্রিক সিরিজ ইন জেড মাইনাস জেড জিরো বাই যাই মাইনাস জেড জিরো। এইভাবে আমরা এক্সপান্ড, দেখো কিভাবে করতে পারি। 1 বাই কি লিখতে পারি দেখো, 1 বাই যাই মাইনাস জেড সমান আমরা এটা লিখতে পারি 1 বাই যাই মাইনাস জেড জিরো summation n is equal to 0 to infinite z minus z0 whole to the power z0, দাঁড়া এটা হচ্ছে z minus z0 বাই যাই মাইনাস z0 হোল টু দি পাওয়ার n। ধরো এটা 2 নম্বর সমীকরণ, এটা লেখা যায় না? লেখা যায় না বলো? মানে কার জিওমেট্রিক সিরিজ, যেমন জেড মাইনাস জেড জিরো যাই মাইনাস জেড জিরো, এই আকারে এটাকে আমরা কিন্তু লিখতে পারি। এবার এটাকে তুমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে এফ জেড সমান কত হবে? এফ জেড সমান হবে 2 পাই আই ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রেশন এফ যাই বাই যাই মাইনাস জেড জিরো সামেশন n is equal to 0 to infinite যাই মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার n।
ইন্টু ডি যাই, এটা কত হবে 1/2i সামেশন n is equal to 0 to infinite closed path line integration f jai by jai minus z0 whole to the power n plus 1 into d jai সমান 1/2i summation n is equal to 0 to infinite z minus z0 whole to the power n n 2i এটা হবে 2i মানে কচি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে, তাহলে এটা কত হবে f টু দি পাওয়ার n z0 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n, মানে nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা বলতে পারি আমি, অর্থাৎ এটাই হচ্ছে তোমার an। এই তাহলে an সমান কত হলো, an সমান হচ্ছে হবে 2i না 2i হবে না, তাহলে an সমান যেইটাই হয়েছে মানে an সমান হচ্ছে এই যে মানে nth অর্ডার n সমান কত হবে nth অর্ডার ডিফারেন্সিয়েশন অফ z0 বাই ফ্যাক্টরিয়াল n, এইটাই হয়েছে। মানে এখানটায় 2i কেটে যাবে, আলটিমেট কি হবে an মানে কি f টু দি পাওয়ার n z0 বাই ফ্যাক্টরিয়াল n, এটাই হচ্ছে an। কি হচ্ছে রে বাবা, দেখো আমরা কি দেখেছি বলতো, জাস্ট আজকেই থিওরিটা শেষ হয়ে যাবে, দিয়ে প্রবলেম আরম্ভ করে দেবো আমি, বেশি আর বাকি নেই। ওকে, আমরা দেখেছি we have assumed that fz is analytic inside and on the circular contour C, on the circular contour C যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি হবে, if fz has a singular point, আচ্ছা বলো তো সিঙ্গুলার পয়েন্ট কাকে বলবো বলো তো, সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? স্টুডেন্ট কমতে আরম্ভ করেছে, মানে উইকেট 19 থেকে 16 এসছে, মানে 15 এসছে উইকেট। অনলাইন ক্লাসে এটাই একটা উইকেট ফল করতে আরম্ভ করেছে, মানে 18 ছিল 18 থেকে হলো 15। যাই হোক, আমার ক্লাস নেওয়ার কথা, ক্লাস নিচ্ছি। বলো তো সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে, বলো বলো সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? যে পয়েন্টে ফাংশনের কোনো ফাইনাইট ভ্যালু থাকবে তখন তাকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট বলে। হ্যাজ এ সিঙ্গুলারিটি inside C at the point z is equal to z0, z is equal to z0 তে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি হবে, এটাকে টেলর সিরিজে কি ভাঙতে পারবো আমরা?
তাহলে এফ জেড কে কি আমরা টেলর সিরিজে ভাঙতে পারবো? যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে মানে জেড ইজিক্যাল টু জেড জিরোতে, তাহলে কি আমরা সিঙ্গুলার পয়েন্ট টেলর সিরিজে এফ জেড ফাংশনটাকে এক্সপান্ড করতে পারবো? বলো পারবো কি পারবো না? বলো বলো তোমরাই বলো। আমরা ধরো আমি কিছু জানি না, তোমরাই নিজেরা বলো না, তোমরা বলবে আমি শুধু লিখবো আর কিছু না। আরে এটা যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি এটাকে এক্সপান্ড করতে পারবো এফ জেডটাকে? সৌম্যদীপ পাত্র এ তো নেই আদৌ। আরে এক্সপান্ড করা যাবে কি যাবে না বলো? এটাকে এফ জেডটাকে এক্সপান্ড করা যাবে না, জেড এটা হবে না। at the point z is equal to z0 then it cannot be expanded, মানে fz টাকে আমরা এক্সপান্ড করতে পারবো না। তখন লরেন্ট সিরিজ করা হয়, সাহায্য নেওয়া হয়। এক্সপান্ডেড ইন এ টেলর সিরিজ, টেলর সিরিজে আমরা ভাঙতে পারবো না। হ্যাঁ, nevertheless suppose that, ধরলাম fz has a pole, of order p, at z is equal to z0, z is equal to z0 তে fz ফাংশনের একটা পোল আছে, তার অর্ডার হচ্ছে p, বাট আদার পয়েন্টে অ্যানালাইটিক আর কি, বাট অ্যানালাইটিক at every point, every other point inside and on C, inside and on C, তাহলে শুধু z ইজিক্যাল টু z0 ছাড়া, z ইজিক্যাল টু z0 তে ধরো p অর্ডারের পোল, p তম পোল আছে, p অর্ডারের পোল আছে, এছাড়া সমস্ত পয়েন্টে যদি মানে ওই fz ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে কি হবে? then the function, আর একটা ফাংশন ধরলাম gz, যেটা হচ্ছে z মাইনাস z0 হোল টু দি পাওয়ার p ইন্টু fz। স্যার হ্যাঁ বলো। স্যার পোল অফ অর্ডার পি মানে অর্ডার বলতে বোঝালাম না। আচ্ছা, পোল অফ অর্ডার p মানে ধরো z মাইনাস 1 এর হোল স্কয়ার, fz সমান z ইজিক্যাল, এখানে পোল কোথায় আছে বলো? বলো ও মানে অনেক কম কম মানে মানে কোন অর্ডারের পোল এটা বলো? আর এটা সেকেন্ড অর্ডারের পোল, সেই রকম মানে ইন জেনারেল এটা জেড মাইনাস 1 এর হোল কিউব যদি থাকে থার্ড অর্ডার পোল হবে, বুঝতে পারছো তো? তাহলে সেরকম পি অর্ডারে যদি পোল থাকে তাহলে সেইটাই, তার ক্ষেত্রে কি হবে? জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি এফ জেড, হ্যাঁ সেটা কিন্তু অ্যানালাইটিক হবে। is analytic at z is equal to z0, তখন কিন্তু এফ জেড অ্যানালাইটিক না হলেও মানে z is equal to z0 পয়েন্টে মানে এই ফাংশনটা gz ফাংশন, মানে যেখানটা z মাইনাস z0 হোল টু দি পাওয়ার p এফ জেড, এই পুরো ফাংশনটা কিন্তু অ্যানালাইটিক হবে। মানে এফ জেড অ্যানালাইটিক নয় কিন্তু z মাইনাস z0 হোল টু দি পাওয়ার p ইনটু এফ জেডটা অ্যানালাইটিক হবে ওই পয়েন্টটায়। এবং এটাকে এক্সপান্ড করা যাবে কিভাবে? ওই সিরিজটাকে বলা হচ্ছে লরেন্ট সিরিজ। অর্থাৎ কোনো ফাংশন মানে কোনো কন্ট্রোলের মধ্যে কোনো যদি মানে থাকে পোল থাকে, তখন তাহলে আমরা টেলর সিরিজে তাকে এক্সপান্ড করতে পারবো না, সেটাকে এক্সপান্ড করার জন্য লরেন্ট সিরিজের সাহায্য নেওয়া হয়। এই হচ্ছে মোদ্দা কথা। z is equal to z0 and may be expanded as a
টেলর সিরিজ মানে জিজেডটাকে আমরা টেলর সিরিজে ভাঙতে পারবো অ্যাবাউট জেড ইজ ইকাল টু জেড জিরো। এফজেডটাকে পারবো না, কিন্তু জিজেডটাকে আমরা জেড ইজ ইকাল টু জেড জিরো পয়েন্টে আমরা হচ্ছে কি মানে এক্সপান্ড করতে পারবো। তাহলে জিজেড সমান কত হবে? টেলর সিরিজটা কি? জিজেড সমান কি হবে? বলো জিজেড সমান কি হবে? বলো বলো এন ইজ ইকাল টু সামেশন এন ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট এন না বলে একটা বিএন একটা কোফিশিয়েন্ট দিলাম, এন আগে যেহেতু বসানো হয়েছে এফজেড এর ক্ষেত্রে জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন। ধরো এটা হচ্ছে 3 নম্বর, যেখানটায় বিএন হচ্ছে কোফিশিয়েন্ট, এটা হচ্ছে টেলর সিরিজ। আমি জিজেডটাকে আমি ভাঙতে পারবো, এক্সপান্ড করতে পারবো। Thus, for all z inside C, fz will have a power series representation of the form series representation থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলতো, fz সমান a minus p by z minus z0 whole to the power p, মানে gz সমান যদি এইটা হয়, হ্যাঁ এটাকে তুমি ভাঙো, প্লাস প্লাস ডট 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 মাইনাস 1 z minus z0 plus a0 plus a1 z minus z0 plus a2 z minus z0 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। ধরো এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, এইভাবে আমরা ভাঙতে পারি। আচ্ছা এটা কি করে এলো বলো তো, এটা কি করে এলো বলো? আরে এটা কি করে এলো, এই সিরিজটা কি করে এলো? মানে উইথ, অবশ্য উইথ, মানে এই যে সমস্ত কোএফিসিয়েন্ট গুলো নট ইজ ইকুয়াল টু 0 উইথ a মাইনাস p নট ইজ ইকুয়াল টু 0, এইটা তোমাকে বলতে হবে। এই সিরিজটা হচ্ছে মানে এক্সটেনশন অফ টেলর সিরিজ, এটাকে বলা হচ্ছে লরেন্ট সিরিজ বলা হচ্ছে। আচ্ছা এটা কি করে এলো বলো? আচ্ছা দেখো আমরা কি ধরেছি বলতো, জিজেড সমান হচ্ছে কত, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি ইন্টু এফ জেড, এটা আমরা ধরেছি। দ্যাট মিনস এফ জেড সমান কত বলতো, জিজেড বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি, নাকি? এবারে জিজেড কে আমরা কিভাবে এক্সপ্যান্ড করছি, সামেশন এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট bn z minus z0 whole to the power n divided by z minus z0 whole to the power p। তাহলে n is equal to যখন 0 হবে, মানে এইভাবে আমি করতে পারি তো নাকি? দেখো এটা কি জিনিসটা, দাঁড়া আগে আগে আগের পেজটা আমি খুলি, আগের পেজটা না খুললে তোমরা বুঝতে পারবে না। আগের পেজটা আমি খুলছি, দেখো আগের পেজটা আমি খুলছি। এই দেখো বি মানে জিজেড কে তো আমরা এইভাবে 3 নম্বর সমীকরণ অনুযায়ী টেলর সিরিজে ভাঙতে পারবো নাকি? কি গো ভাঙতে পারবো তো? আরে বাবা চুপ করে থাকলে আমি তো এখন বুঝবো কি করে? আচ্ছা দেখো জেড ইজ ইকুয়াল টু জেড জিরো, মানে এটাকে ভাঙতে পারবো। আবার তাহলে দেখো তাহলে এই এটাকে এইভাবে লিখতে পারবো। দেখো জিজেড কে এই জিনিসটা বসিয়ে দিলাম,
বসিয়ে দেওয়া মানেটা কি দেখো, জেন ইজিক্যাল টু, তাহলে এইভাবে আমরা এ করতে পারবো, নিচে একটা জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি আসছে। আচ্ছা, হোয়েন এন ইজিক্যাল টু জিরো, এটাকে দাঁড়া, হোয়েন এন ইজিক্যাল টু জিরো, এটা কত হবে বলো? এটা হবে বি জিরো বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি আসবে। হ্যাঁ হোয়েন স্যার। এন ইজিক্যাল টু ওয়ান, এটা কত হবে বলো? বি ওয়ান বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার, এটা কত হবে? পি মাইনাস ওয়ান হবে, কারণ উপরে একটা জেড মাইনাস জেড জিরো আছে। তারপরে এটা হবে বি টু, এইরকম করে পরপর পরপর কমে কমে এই দেখো এইভাবে আসছে। তারপরে এটা কি হবে বলো তো? বি টু বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি মাইনাস টু, তারপরে বি থ্রি ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি মাইনাস থ্রি, এরকম কমে 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 লাস্টে কি হবে, মানে তারপরে এটা এইভাবে আসবে। তারপরে এ জিরো, এ জিরো মানে যখন দেখো এন এর মান যখন পি থেকে যখন বেশি হয়ে যাবে, তখন আবার পরপর পরপর এইগুলো আসবে। এন এর মান যখন পি থেকে বেশি হবে তখন কি হবে, তখন এই ডান দিকের মান টার্মগুলো এ জিরোর পর থেকে এই টার্মগুলো আসবে। দেখো জিনিসটা বোঝা গেছে কিনা দেখো, না বুঝতে পারোনি বলো? এটা আমি একটা আবার, এই সিরিজটা হচ্ছে এক্সটেনশন অফ টেলর সিরিজ। দিস ইজ দ্য এক্সটেনশন অফ টেলর সিরিজ, এটাকে বলা হচ্ছে লরেন্ট সিরিজ বলা আছে। such a series which is an extension of the Taylor series. মানে টেলর সিরিজ এক্সপানশন, টেলর সিরিজ এক্সপানশনের একটা এক্সটেনশন, and it's called and Laurent series. মানে 4 নম্বর সমীকরণটা হচ্ছে লরেন্ট সিরিজ। তাহলে আমরা দেখলাম দেখো আগে আমি কি দেখেছি, দুটো সমীকরণ আমরা দেখলাম। একটা হচ্ছে জিজেড সমান, এই যে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ থেকে দেখো তুমি ভালোভাবে, 3 নম্বর সমীকরণ থেকে আমি দেখলাম, আমরা দেখলাম কি বলতো, জি জেড সমান সামেশন এন ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট বি এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন। আবার 4 নম্বর ইজিক্যাল টু এ মাইনাস পি জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি প্লাস এরকম কমে কমে এসে এ মাইনাস ওয়ান বাই জেড মাইনাস জেড জিরো প্লাস এ জিরো প্লাস এ ওয়ান জেড মাইনাস জেড জিরো প্লাস এ টু জেড মাইনাস জেড জিরোর হোল স্কোয়ার। মানে এটা হচ্ছে লরেন্ট সিরিজ আমরা পেলাম। তাহলে এখানে আমরা এই দুটো সিরিজকে তুমি কম্পেয়ার করো, এই যে দুটো সিরিজকে তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করে আমরা কি বলতে পারি বলো? বাই কম্পেয়ারিং the coefficient of above series above two series, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা কি বলতে পারি বলো? এ এন সমান, এ এন সমান কি বলা যায়? বি এন প্লাস পি বলা যায় না? বলা যায় না বলো? এ এন সমান মানে এ এন সমান বি এন প্লাস পি বলা যায় না? বলা যায় না বলো?
আরে এটা এটা না জিনিসটা বোঝো, এন সমান বিএন প্লাস পি বলা যায়? মানে একটা পি দেখো, এ জিরো মানে হচ্ছে বিপি, আরে এন সমান হচ্ছে বিএন প্লাস পি বলা যায়? হ্যাঁ স্যার বলা যায়। আচ্ছা কি করে বলা যায় বলো তো, কি করে বলা যায় বলো? স্যার এ এর জায়গায় মাইনাস পি দিয়ে দিলে ফার্স্ট টার্মটা পেয়ে যাচ্ছি। না না না, আমি একটা কথা তোমাকে দেখো, তুমি মানে আমরা কি ধরেছি বলতো, মানে এফ জেড এর সঙ্গে জি জেড এর সম্পর্কটা কি বলো? আমরা কি বলেছি বলতো, এফ জেড এবং জি জেড এর মধ্যে সম্পর্কটা কি বলো? দাঁড়াও, জি জেড সমান আমরা কি ধরেছি, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি ইন্টু এফ জেড, এই তো ব্যাপার নাকি? তাহলে তুমি মানে এফ জেড সমান কত হবে, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি, মানে জি জেড বাই এইটা আর কি। মানে এফ জেড সমান কি হবে, জি জেড বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি। তাহলে মানে একটা এক্সট্রা মানে পি টার্ম থাকছে, তাহলে এ এন সমান বি এন প্লাস পি হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখলাম বিএন সমান হচ্ছে কত, বিএন একটা নতুন কোফিসিয়েন্ট এসছে, বিএন সমান হচ্ছে আমরা কি বলতে পারি বলো, জি অর্ডার ডিফারেন্স এন অর্ডার ডিফারেন্সিয়েশন জি জেড জিরো বাই ফ্যাক্টরিয়াল এন অ্যাকর্ডিং টু টেলর সিরিজ। আর এটা তো টেলর সিরিজের কোফিসিয়েন্ট, দেখো বিএনটা হচ্ছে টেলর সিরিজের কোফিসিয়েন্ট এই জায়গায়। আবার আমরা আগে দেখি দাঁড়া, আগের 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 সমীকরণ তুমি ভালো করে দেখো, না এটা নয়, এটা নয়, এটা ভালো করে দেখো, এটাও নয় রে বাবা, এই যে আগে আগে আছে, এই যে এন সমান দেখো ভালো করে, এফ এন দ্বারা ডিফারেন্সিয়েশন জেড জিরো বাই এন এন ফ্যাক্টরিয়াল, এন সমান এন সমান এই যে এই যে একদম লাস্টে লিখেছি আমি, এন সমান এই যে এন মানে হচ্ছে কোফিসিয়েন্ট অফ টেলর সিরিজ, এন সমান এফ এন দ্বারা ডিফারেন্সিয়েশন জেড জিরো বাই এন ফ্যাক্টরিয়াল যদি লিখি তাহলে এটা আমি লিখতে পারি বিএন, বিএনটাও তো টেলর সিরিজের কোফিসিয়েন্ট, বলো এটা লিখতে পারি তো নাকি? হ্যাঁ স্যার কেন পারবেন না? আর কেন পারবো না, না মানে জিনিসটার নাম বুঝলে তখন বলবে যে এমন মানে পড়িয়েছে আমরা। স্যার দুটোই তো সেম, লেখা যাবে স্যার। তাহলে বিএন সমান হচ্ছে যে জি জেড বাই, তাহলে এটা কত হবে, জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ডিজেড, এটা যে কোফিসিয়েন্ট অফ টেলর সিরিজ। তাহলে এন সমান কত হবে, এন সমান হবে 1/2 পাই আই ক্লোজ প্লাস 9 ইন্টিগ্রেশন জি জেড বাই জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার, তাহলে এটা কত হবে এন প্লাস ওয়ান প্লাস পি, মানে একটা কে, কারণ আবার আমাকে এই জায়গা থেকে আমরা বলতে পারি এফ জেড সমান যদি এইটা বা বাই পি একটা থাকবে, তার মানে এটা কি হবে, স্যার বিএনটা স্যার আরেকবার বলুন কি হলো? আরে বিএনটা হচ্ছে কার কোফিসিয়েন্ট, মানে ওই যে জিজেড যে আছে না, জিজেড এর কোফিসিয়েন্ট, জিজেড এর টেলর সিরিজ কোফিসিয়েন্ট হচ্ছে বিএন, বিএনটাও টেলর সিরিজের কোফিসিয়েন্ট, জিজেড এই যে বিএনটা এই যে বিএন, বিএনটা হচ্ছে মানে ওই যে জিজেড যে লিখেছি, এই যে জিজেড এর টেলর সিরিজ কোফিসিয়েন্ট হচ্ছে বিএন, আর এএনটা কি, এফ জেড এর টেলর সিরিজ কোফিসিয়েন্টটা হচ্ছে এএন। আচ্ছা এএন হচ্ছে এফ জেড এর টেলর সিরিজ কোফিসিয়েন্ট এএন, আর জি জেড এর টেলর সিরিজ কোফিসিয়েন্ট হচ্ছে বিএন, এই হচ্ছে ব্যাপার, ইনটু ডিজেড। হ্যাঁ স্যার বিএনটা ওইটা অনটাই লিখলেন স্যার, ওইটা কি হবে?
মানে জি অফ এন আচ্ছা দাঁড়া দাঁড়া 0 বাই এন দাঁড়া দাঁড়া মানে না মানে এই আরে এটা তো মানে আমি আগে দেখেছি এই যে টেলর সিরিজ কোএফিসিয়েন্টকে এইভাবে এই ফর্মে লেখা যায়। তুমি ভালো করে দেখো আগে 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 লিখেছি কিনা দেখো। দাঁড়াও, এটা নয়, আরেকটা আছে। এই দেখো an সমান n মানে n তো অর্ডার ডিফারেন্সিয়েশন z0 বাই ফ্যাক্টরিয়াল n, মানে n তো অর্ডার মানে an টা হচ্ছে টেলর সিরিজ। হ্যাঁ, টেলর সিরিজের কোএফিসিয়েন্ট হচ্ছে an সমান হচ্ছে f এর n তো অর্ডার ডিফারেন্সিয়েশন এট দ্য পয়েন্ট z0 বাই ফ্যাক্টরিয়াল n। এই মানটা হয়, এই মানটা যদি হয় তাহলে এইটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। সমান। এটা কত হবে? 1 বাই 2i বাই i ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন, এটা fz gz থেকে আবার আমি fz যদি নিয়ে যাই fz বাই এটা কত হবে z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু gz হবে। বুঝতে পারছো তো? তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ দাও। মানে থিওরি পার্টটা ভালোভাবে জানতে হবে, শুধুমাত্র অন্ধের মতন প্রবলেম কয়েকটা করে গেলে হবে না, প্রবলেম ঘুরিয়ে পেঁচিয়ে থাকতে পারে। বিশেষ করে জেস্ট ফেস্টের প্রশ্ন মানে একটু ঘুরে নয়। হ্যাঁ বলো। আমি 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 আগে পৃষ্ঠে দেখাচ্ছি। হ্যাঁ বলো। এই এক্সপ্রেশনটা হচ্ছে পজিটিভ এর জন্য প্রযোজ্য, আবার নেগেটিভ এর জন্য প্রযোজ্য। কারণ মানে এনটা হচ্ছে কি, এই যে লরেন্ট সিরিজের কোএফিসিয়েন্ট, তাহলে লরেন্ট সিরিজের কোএফিসিয়েন্ট দেখো মানে এনটা হচ্ছে পজিটিভ এর জন্য, মানে এই যে মানে ইন্টিগ্রেশনটা পজিটিভ এর জন্য প্রযোজ্য, আবার নেগেটিভ এর জন্য প্রযোজ্য। স্যার এনটা পরে চেঞ্জ করে দিলেন কেন? মানে প্রথমে জিজেড ছিল, তারপরে এফজেড এর টার্মে লিখে দিলেন কেন? আপনি তো এখানে এনটাকে কনসিডার করছেন লরেন্ট সিরিজের কোএফিসিয়েন্ট হিসেবে। হ্যাঁ এন মানে এইভাবে ইন্টারচেঞ্জ করলেন কেন? মানে কোনটা মানে এইভাবে করলাম কেন, এফজেড সমান এইভাবে করলাম কেন নাকি? মানে সেশনে z মাইনাস z0 n1 প্লাস p থেকে f বাই z মাইনাস z0 ট্রান্সফর্ম কেন করেছেন? আরে কেন মানে কি, এই যে fz বাই fz সমান gz বাই z মাইনাস z0 হোল টু দি পাওয়ার p তো লেখা যায়, তাহলে এটাকে এই ফর্মেও লেখা যায়, fz এর ফর্মে এইভাবে লেখা যায়। আরে fz সমান gz বাই z মাইনাস z0 হোল টু দি পাওয়ার p যদি লেখা যায়, তাহলে এই যে gz আকারে এইভাবে লেখা যায়, আবার মানে এই দুটো ফর্মেই লেখা যায়, an সমান এটা এই দুটো ফর্মেই লেখা যায়। অ্যান্ড এক্সপ্রেশন মানে আগের এক্সপ্রেশনটা that is valid for both positive and negative n, for both positive and negative n। দেখো ভালো করে দেখো, এরপরে যে আমি জিনিসগুলো আসছি, দ্য টার্মস, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। ইন দ্য লরেন্ট সিরিজ, দেখো তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা মানে পরীক্ষা দাও, অনলাইন পরীক্ষা দিচ্ছ না, মাত্র 7 জন 8 জন পরীক্ষা দিচ্ছ। অনলাইন পরীক্ষাতে আমি রেগুলার ছাড়, অনলাইন 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 পরীক্ষাগুলো রেগুলার দাও। অনলাইন পরীক্ষা 7 জন 8 জন পরীক্ষা দিচ্ছ, অনলাইন পরীক্ষা রেগুলার দাও। এখন তো ফুল সিলেবাস ছাড়ছি আমি। দ্য টার্মস in the Lorentz series with n greater than is equal to 0 আর ভালো করে দেখো, collectively called the analytic part। মানে লরেন্ট সিরিজের n গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, মানে লরেন্ট সিরিজটা কোথায়,
মানে আগের যে লরেন্ট সিরিজ মানে এই যে A0 থেকে যেগুলো আরম্ভ হয়েছে, বুঝতে পারছো তো? আমি দেখাচ্ছি। না না, এটা কোথায় গেল বাবা, বলছি। কোথায় গেল রে বাবা? এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি খুলছি। এই দেখো, এই তো একটা লরেন্ট সিরিজ, FZ সমান এইটা। তাহলে A0 থেকে আরম্ভ, A0 A1, এই যে A0 থেকে আরম্ভ করে যেটা আসছে, মানে n গ্রেটার দেন ইজিক্যাল টু 0 এর জন্য, n ইজিক্যাল টু গ্রেটার দেন ইজিক্যাল টু 0, হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? অ্যানালাইটিক পার্ট বলা হচ্ছে। বুঝতে পারছো তো নাকি পারিন্দম? এটাকে বলা হচ্ছে A0 A1, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে অ্যানালাইটিক পার্ট। while the remainder of the series, মানে আগেরটা আর কি, সিরিজ consisting of terms in the inverse power of z minus z0 is called the principal part. বলতো এই জায়গায় এই যে FZ সমান এই যে লরেন্ট সিরিজের, এটা প্রিন্সিপাল পার্ট কোনটা আর মানে কি বলে অ্যানালাইটিক পার্ট কোনটা বলো? এই যে FZ ইজিক্যাল টু A মাইনাস P Z মাইনাস Z0 হোল টু দি পাওয়ার P প্লাস ডট 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 A মাইনাস 1 Z মাইনাস Z0 প্লাস A0 প্লাস A1 Z মাইনাস Z0 প্লাস A2 Z মাইনাস Z0 হোল স্কয়ার। এই যে লরেন্ট সিরিজ, এই যে লরেন্ট সিরিজটা আমি লিখেছি, এই যে লরেন্ট সিরিজে লিখেছি, এর প্রিন্সিপাল পার্ট কোনটা আর কি বলে অ্যানালাইটিক পার্ট কোনটা বলো? কোনটা অ্যানালাইটিক পার্ট বলো? স্যার এটা ওই যে কোএফিসিয়েন্ট গুলো অ্যানালাইটিক। কোনটা কোনটা? A0 থেকে আরম্ভ, A0 A1 ইন্টু Z মাইনাস Z0, মানে এই যে মানে n এর পজিটিভ ভ্যালুগুলো A0 থেকে আরম্ভ করে ডান দিকের যতগুলো A2 মানে এইগুলো সব হচ্ছে অ্যানালাইটিক পার্ট, আর বাঁ দিকের যেগুলো A মাইনাস P Z মাইনাস Z0 হোল টু দি পাওয়ার P প্লাস ডট ডট ডট, মানে যতগুলো টার্ম আছে A মাইনাস P Z মাইনাস Z0, এটা হচ্ছে বলা হচ্ছে প্রিন্সিপাল পার্ট বলা হচ্ছে। depending on the nature of the point, Z is equal to Z0, the principal part may contain an infinite number of terms, so that যাতে করে FZ সমান কত হবে, আমি বলছি সব বলে করে দিচ্ছি, so that FZ হবে n is equal to মাইনাস ইনফিনিটি থেকে n is equal to প্লাস ইনফিনিটি পর্যন্ত, an Z মাইনাস Z0 হোল টু দি পাওয়ার n। ধরো এটা 6 নম্বর সমীকরণ। এটা এইভাবে লিখতে পারি,
যেখানে হচ্ছে প্রিন্সিপাল পার্টটা হচ্ছে কনভার্জ করেছে, হ্যাঁ আমি বলছি, in this case here the principal part converges only for z minus z0 whole to the power minus 1 less than 1 less than some constant, less than some constant, 1 নয় some constant that is outside some circle যার সেন্টার হচ্ছে z0, some circle center on z0. এই যে সার্কেলটা, if the স্যার এটা বুঝলাম না। আচ্ছা আমি বলছি জিনিসটা, বলছি একবার বলবো, আমি খুলে দেখি। দেখো প্রিন্সিপাল পার্ট হচ্ছে কনভার্জ করে, মানে কনভার্জেস মানে কি বলতো, কনভার্জেস মানে কি, এই যে একটা সিরিজ পরপর পরপর যখন কমে যায় তখন তাকে বলা কনভার্জ হয়, আর ডাইভার্জ হয় মানে কি একটা সিরিজ যখন পরপর টার্মগুলো যখন বেড়ে যায় তখন তাকে ডাইভার্জ বলে। কনভার্জ হচ্ছে কখন, যখন z মাইনাস z0 হোল টু দি পাওয়ার মাইনাস 1 লেস দ্যান সাম কনস্ট্যান্ট, মানে আউটসাইড সাম সার্কেল, হ্যাঁ সেন্টার অন z0। আর একটা সিরিজ কনভার্জ কখন হচ্ছে বলো, পরপর টার্মগুলো যখন ছোট হয়ে যায় তখন তো কনভার্জ হয়। আর একটা সিরিজ ডাইভার্জ হয় কখন, যখন পরপর টার্মগুলো যখন বেড়ে বেড়ে যায় তখন তাকে কি বলা হচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রিন্সিপাল পার্টটা কনভার্জ হয়ে যাচ্ছে কখন, যখন এই যে 1/z মাইনাস z0 এর মডটা যদি একটা কোনো সাম কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের থেকে কম হয়, এই কনস্ট্যান্টটাকে কি বলে জানো তো, মানে রেডিয়াস অফ কনভার্জেন্স বলা হয়। আরে একটা সিরিজকে কনভার্জেন্স কখন বলবো আর ডাইভারজেন্স কখন বলবো বলো, একটা সিরিজ যখন পরপর টার্মগুলো যখন ছোট হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে কি, কনভার্জেন্স, কনভার্জেন্স সিরিজ বলে। একটা ইনফাইনাইট সিরিজকে ডাইভারজেন্ট কখন বলবো, যে টার্মগুলো পরপর বেড়ে যায়। এবারে 1/z মাইনাস z0 যদি এর মডটা যদি কিছু, মানে একটা কনস্ট্যান্টের থেকে যদি কম হয়, এই যে কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্সি বলা হয়, আর কিছু না। ইফ দ্য সার্কেল, মানে দেখো তারপরে গুলো তোমরা মানে ঠিক বুঝতে পারবে। ইফ দ্য মানে সার্কেল হ্যাজ greater radius then Lorentz series will converge in region R, বলছি সব বলে দিচ্ছি আমি, in region R between two circles, between, আমি আঁকছি দাঁড়াও, between two circles, অর্থাৎ যদি, হ্যাঁ এই যে 1/z মাইনাস z0 টার যদি মানে তার রেডিয়াস অফ কনভার্জেন্সি যদি বেশি হয়, তখন কি হবে, এই লরেন্টজ সিরিজটা কনভার্জ হবে দুটো সার্কেলের মধ্যে। দুটো সার্কেল মানে আমি তোমাকে আঁকছি যে জিনিসগুলো, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। x
আর ওয়াই, C1, এই রিজনটা হচ্ছে আর, এই রিজনটা হচ্ছে আর। আর এই যে পয়েন্টটা সার্কেলের সেন্টারে কি আছে, Z0 পয়েন্টটা আছে, এইখানে আছে Z0 পয়েন্ট। এই হচ্ছে ব্যাপার, আমি বলছি পরপর সব বুঝতে পারবে, বুঝতে পারছো তো? এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, এবং আর বেশি বাকিও নেই। যে তোমরা বলছি যে মানে হার্ডকোর আমি থিওরি পড়াচ্ছি না, আমি জাস্ট যেটা দরকার এবং খুব তাড়াতাড়ি আমি স্কিপ করে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছো অনেক জিনিস আমি ছেড়ে যাচ্ছি কারণ আর বেশি সময় নেই। হ্যাঁ, আদারওয়াইজ যদি কনভার্জন যদি না হয়, ইট ডাজ নট কনভার্জ অ্যাট অল, মানে এই যে সিরিজটা, ইট ডাজ নট কনভার্জ অ্যাট অল। যদি, ঠিক আছে, it may be shown that if fz, একটা ফাংশন fz that is analytic, in a region R, in a region R, দুটো সার্কেলের মাঝখানে একটা রিজন আছে R, আর রিজনে যদি একটা ফাংশন fz যদি অ্যানালাইটিক হয়, হ্যাঁ, বিটুইন টু সার্কেলস, এই রিজনটা দুটো সার্কেলের মধ্যে আছে, বিটুইন টু সার্কেলস, বিটুইন সার্কেলস C1 এবং C2 এর মধ্যে এই রিজনটা আছে, সেন্টার অন, যাদের সেন্টার আছে z ইজিক্যাল টু Z0 তে। ভালো করে দেখো, ক্যান বি expressed as a Lorentz series, as a Lorentz series। ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু পড়া হয়ে যাবে Lorentz series about Z0, about Z0 that converge in R, that converge in R। দেখো, যদি কোনো একটা ফাংশন fz যেটা কোথায় C1 এবং C2 মধ্যে হচ্ছে অ্যানালাইটিক, কিন্তু Z0 পয়েন্টে একটা পোল আছে, তাহলে এটাকে লরেন্ট সিরিজে আমরা ভাঙতে পারবো। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? না বুঝতে পারোনি বলো? কোনো একটা ফাংশন fz z ইজিক্যাল টু Z0 তে অ্যানালাইটিক নয়, কিন্তু C1 এবং C2 এর মধ্যে এই ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক, তাহলে সেটাকে আমরা লরেন্ট সিরিজের আকারে লরেন্ট সিরিজে ভাঙতে পারবো। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? না পারোনি বলো? আরে মানে fz একটা ফাংশন, মানে যেটা হচ্ছে Z0 তে অ্যানালাইটিক নয়। আচ্ছা, Z0 তে যদি অ্যানালাইটিক হতো তাহলে এটাকে টেলর সিরিজে ভাঙতে পারতাম, কিন্তু Z0 তে অ্যানালাইটিক নয়, মানে টেলর সিরিজে আমরা পারবো না। কিন্তু C1 এবং C2 এর মধ্যে এই যে আর রিজনে এটা হচ্ছে অ্যানালাইটিক, তাহলে এটাকে আমরা লরেন্ট সিরিজে ভাঙতে পারবো। লরেন্ট সিরিজে আমরা এটাকে মানে এক্সপ্রেস করতে পারবো। স্যার আগের কোশ্চেন, মানে এটা হচ্ছে কনভার্জ করছে কোথায়, না এটা হচ্ছে আগের পেজটা দেখাচ্ছি আমি, এক মিনিট, থিওরিটা একটু জানতে হবে। মানে আমি হার্ডকোর থিওরি পড়াচ্ছি না, আমি উপর পড়ে যাচ্ছি, কিন্তু এইগুলো একটু জানতে হবে, মানে অন্তত 5% থিওরি জানো, মানে শুধু ওই 20টা প্রবলেম 25টা প্রবলেম করলে হবে না, একটু থিওরি ঘুরিয়ে যদি তোমাকে দিয়ে দেয় না প্রশ্ন, তুমি পারবে না।
স্যার ওই রিজেন্ট শুধু প্রিন্সিপাল পার্টটাই কনভার্ট করছে। হ্যাঁ, অ্যানালাইটিক পার্ট কনভার্ট করবে কেন? আরে প্রিন্সিপাল পার্টটা তো আর মেথডে নেই, তোমার টেলর সিরিজে নেই, এটা শুধুমাত্র লরেন্স সিরিজেই প্রিন্সিপাল পার্টটা আছে। আচ্ছা, এটা আমি তাহলে এ করে দিচ্ছি। দেখো মানে জিনিসগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, মানে একদম 100% মানে এটা পরপর প্রথমটা না বুঝতে পারলেও পরপর বুঝতে পারবে জিনিসগুলো। উই নোট দ্যাট মানে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ, দেখো ভালো করে দেখো এই জিনিসগুলো ভালো, মানে একদম আমি হালকা থিওরি পড়াচ্ছি, মানে ডিপ পড়াচ্ছি না কিন্তু। উই নোট দ্যাট depending on the nature of the point, on the nature of the point z is equal to z0, z0 পয়েন্টের নেচার অনুযায়ী the inner circle মানে c1, the inner circle may be a point, একটা পয়েন্ট হতে পারে, খুব ছোট সার্কেল যদি ওটা পয়েন্ট হতে পারে when principal part contains only a, যখন when principal part contains only a finite number of terms, finite number of terms, প্রিন্সিপাল পার্ট যদি পার্টের মধ্যে যদি ফাইনাইট নাম্বার টার্ম থাকে তাহলে ইনার সার্কেলটা কি হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড আউটার সার্কেল, হ্যাঁ মানে পরপর সব বুঝতে পারবে, যে একেবারে যে বুঝতে পারবে না তা নয়। দেখো আমি কিন্তু হার্ডকোর থিওরি পড়াচ্ছি না, আমার কারণ হার্ডকোর থিওরি বললে তোমার এত সময় লাগবে না, আমি জাস্ট তাড়াতাড়ি শেষ করার জন্য কিছুটা কিছুটা আমি ইয়ে করে দিয়েছি, স্কিপ করে চলে যাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড আউটার সার্কেল মানে C2, outer circle maybe have a infinite radius, may have an infinite radius, ইনফাইনাইট রেডিয়াস থাকতে পারে, অর্থাৎ we may use Lorentz series of fz about any point, about any point z is equal to z0, ভালো করে দেখো ভালো করে দেখো, z is equal to 0 to classify the nature of that point, to classify the nature of the point, মানে লরেন্স সিরিজকে আমরা ব্যবহার করতে পারবো মানে z0 পয়েন্টের নেচারটাকে ব্যয় করার জন্য, নেচার দেখার জন্য, বুঝতে পারছো তো? z0 পয়েন্টের নেচার দেখার জন্য আমরা লরেন্স সিরিজটাকে ব্যবহার করতে পারি। ভালো করে দেখো, ইফ, খুব ইম্পর্টেন্ট পার্ট, fz ইজ অ্যাকচুয়ালি যদি অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক যদি হয় at z is equal to z0 পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়, দেন যদি পোল না থেকে যদি অ্যাকচুয়ালি যদি তোমার অ্যানালাইটিক হয় তখন কি হবে, মানে এই যে দেন এই যে আমি যে লিখেছি না, এই যে fz সমান, মানে ইন জেনারেল আমরা লিখেছি দেখো fz সমান n is equal to minus infinity to plus infinity, এটা লিখেছি আমি an
জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন। যদি মানে পোল না থেকে এফ জেড যদি জেড জিরো জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়ে যায়, তখন মানে এই যে সিরিজের দেন মানে অল এন অল এ এন, হ্যাঁ অল এন ফর এন লেস দেন জিরো মাস্ট বি জিরো। মাস্ট বি জিরো মানে কি বলতো, প্রিন্সিপাল পার্ট আর থাকবে না নাকি? আরে এই পার্টটা থাকছে না। যদি অ্যানালাইটিক হয়ে যায় তখন হচ্ছে এই যে এ মাইনাস পি জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি এ মাইনাস ওয়ান জেড মাইনাস জেড জিরো, এই টার্মগুলো পুরো কোনোই থাকবে না। শুধুমাত্র এ জিরো থেকে আরম্ভ হবে, এ ওয়ান এই 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 ডান দিকের পার্টটা থাকবে, বাম দিকের কোনো পার্ট থাকবে না। যদি জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়ে যায়, তখন দেখো এন ইজিক্যাল টু মাইনাস জিরো মানে এই যে পার্টটা এ মাইনাস পি জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার পি, মানে এই পার্টটা পুরো থাকবে না, এই যে প্রিন্সিপাল পার্টটা কোনো থাকবে না। বোঝা গেছে? না বোঝা যায়নি বলো? আরে মোটামুটি বোঝা যাচ্ছে না একেবারে বোঝা যায়নি? বোঝা গেছে। থাকবে না। ইট মে হ্যাপেন দ্যাট আরে শুধুমাত্র থাকবে কখন, প্রিন্সিপাল পার্ট কখন থাকবে, যখন পোল থাকবে তখন থাকবে। অ্যানালাইটিক হয়ে গেলে থাকবে কি করে? নট অনলি all an জিরো ফর এন লেস দেন জিরো, ঠিক আছে, বাট এ জিরো এ ওয়ান ডান দিকের পার্টগুলো এ টু এ এম মাইনাস ওয়ান আর অল জিরো অ্যাজ ওয়েল, মানে এটাও জিরো হতে পারে, মানে এটাও কিন্তু হতে পারে আবার নাও হতে পারে। শুধুমাত্র মানে এটা হতে পারে বা নাও হতে পারে, ইট মে হ্যাপেন এই জন্য আছে। শুধুমাত্র এই যে ডান দিকের প্রিন্সিপাল পার্টটা জিরো হবে তা নয়, মানে এ জিরো এ ওয়ান এ টু এ এম মাইনাস ওয়ান এগুলো জিরো হতে পারে আবার নাও হতে পারে। ইন দিস কেস যদি জিরো হয়ে যায়, in this case the first non-vanishing term এই যে সমীকরণটা যে নন ভ্যানিশিং টার্ম ইন দ্য অ্যাবাভ সিরিজ, ইজ, ধরো এটাকে এটা জিরো হলো না একটা টার্ম, এটা হচ্ছে এ এম জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এম, এই টার্মটা হয়তো জিরো হলো না উইথ, ধরলে যদি এরকম জিরো না হয় সেক্ষেত্রে কি হবে, এম জিরো, তাহলে এটাকে বলা হয় এফ জেড কে কি বলা হয়, হ্যাঁ যদি জিরো না হয়, বলছি সব বলছি আমি, এগুলো একটু জানতে হবে, থিওরিটা একটু জানতে হবে। জিরো যদি না হয় এটা নন ভ্যানিশিং টার্ম, অ্যান্ড তখন এফ জেড কি বলা হবে, ইজ দেন said to have a zero of order m at zg is equal to z0। যদি ফার্স্ট নন ভ্যানিশিং টার্মটা যদি কি হয়, এর আগের পেজটা আমি দেখাচ্ছি, ফার্স্ট নন ভ্যানিশিং টার্মটা যদি এইটা হয় তাকে বলবো আমরা nth অর্ডারের জিরো, তা সেই টার্মটাকে বলা হচ্ছে জিরো বলবো, যেটা যদি
এম ইন্টু জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এম, এটা যদি নন ভ্যানিসিং হয়, হ্যাঁ, ফার্স্ট নন ভ্যানিসিং টার্মটাকে কি বলবো আমরা, জিরো অফ অর্ডার এন অ্যাট জেড ইজ ইকাল টু জেড জিরো বলবো। দাঁড়াও, পরপর সব বুঝতে পারবে তোমরা। ইফ যদি অ্যানালাইটিক না হয়, এফ জেড যদি অ্যানালাইটিক পয়েন্ট না হয়, এফ জেড ফাংশন না হয়, ইজ নট অ্যানালাইটিক অ্যাট জেড ইজ ইকাল টু জেড জিরো, জেড ইজ ইকাল টু জেড জিরোতে যদি অ্যানালাইটিক না হয়, তখন কি হবে, দুটো কেস হতে পারে। দেন টু কেসেস অ্যারাইজেস, দুটো কেস হতে পারে। একটা কি হবে, এবং এখানটা আমরা পিটাকে কিন্তু পজিটিভ ধরেছি, এই যে তোমার লরেন্স সিরিজের পিটাকে আমরা পজিটিভ ধরেছি। It is possible to find an integer p such that একটা ইন্টিজার পেতে পারি যাতে করে a minus p not is equal to 0, but a minus p minus k is equal to 0 হবে for all integer k greater than 0। আবার 2 নম্বর কি হতে পারে, it is not possible to find such a আরো কতটা থিওরি আছে হ্যাঁ বলছি, আরো কতটা থিওরি আছে? লোয়েস্ট ভ্যালু অফ মাইনাস পি, আর 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 থিওরি বেশি নেই, থিওরি বেশি নেই, মানে পোলটাকে মানে আমি আমি করছি, আর থিওরি নেই বেশি। ধরো 1 নম্বর যদি কেস, তাহলে দেখো এফ জেড যদি অ্যানালাইটিক না, আর বেশি দেবা থিওরি নেই, একদম প্রবলেমে ঢুকে যাচ্ছি আমি। এফ জেড যদি অ্যানালাইটিক না, মানে এফ জেড জেড ইজ ইকুয়াল টু জেড জিরো পয়েন্টে এফ জেড যদি অ্যানালাইটিক না হয়, তাহলে দুটো কেস আসতে পারে। একটা কেস হতে পারে, তাহলে একটা ইন্টিজার পি পেতে পারি যাতে করে এ মাইনাস পি নট ইজ ইকুয়াল টু 0, কিন্তু এ মাইনাস পি মাইনাস কে, হ্যাঁ, মানে পরের টার্মগুলো 0 হয়ে যাবে। আবার এই পি আমরা লোয়েস্ট ভ্যালু পি আমরা নাও পেতে পারি। যদি আমি পাই 1 নম্বর কেস, ইন কেস 1 এফ জেড ইজ অফ ফর্ম মানে লরেন্স সিরিজের আকারে, যে আমি এই যে ইজ অফ ফর্ম লরেন্স সিরিজ, Lorentz series and is described, আর থিওরি বেশিরভাগই নেই, described as having a pole of order p at z is equal to z0। যদি এরকম যদি আমরা হয়, 1 নম্বর কেস যদি হয়, তাহলে কি হবে, এফ জিরোটাকে বলবো, এফ জিরো যেটা লরেন্স সিরিজের আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ, এটাকে আমরা বলবো এখানটায় জেড ইজ ইকাল টু জেড জিরো পয়েন্টে পি অর্ডারের পোল আছে, এবং এ মাইনাস পিটাকে বলা আছে রেসিডিউ অফ পোল। দ্য ভ্যালু অফ a minus 1 not a minus p is called the residue of fz,
রেসিডিউ অফ এফজেড, এফজেড রেসিডিউ বলা হবে অ্যাট দ্য পোল, জেড ইজ ইকাল টু জেড জিরো। যদি কোনো পোল থাকে তাহলে এ মাইনাস পি, এ মাইনাস ওয়ান মানে এ মাইনাস ওয়ান অর্থাৎ জেড মাইনাস জেড জিরোর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানের যে সহগ তাকে বলবো আমরা রেসিডিউ অফ এফজেড বলবো আমরা। যদি অ্যানালাইটিক না হয় তখন কিন্তু রেসিডিউ আসে। যদি জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে যদি অ্যানালাইটিক না হয়, অর্থাৎ জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে যদি পোল থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা একটা ইন্টিজার পি পেতে পারি যাতে করে এ মাইনাস পি নট ইজিক্যাল টু জিরো। বাট এ মাইনাস পি মানে এটা হচ্ছে মানে নট ইজিক্যাল টু জিরো মানে জিরো হবে না, মানে লোয়েস্ট ভ্যালু অফ পি। হ্যাঁ, এবং এটাকে বলবো আমরা রেসিডিউ বলবো আমরা এফজেড। কিন্তু 2 নম্বর কেসের ক্ষেত্রে এটা হয়ে গেছে, আর নেই। আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ফর কেস 2 যদি আমরা এরকম না পাই, লোয়েস্ট পি যদি না পাই, ইন হুইচ the negatively decreasing power of z minus z0 do not terminate, টার্মিনেট যদি না হয় তখন আমরা বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি বলবো আমরা এফজেড। একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। is said to have an essential singularity, ঠিক আছে, একটা আমি উদাহরণ দিই, দাঁড়া একটা উদাহরণ দিচ্ছি, শোনো ভালো করে দেখো, এখানে কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। মানে অনেক জিনিস তোমরা বুঝতে পারছো না, কিন্তু উদাহরণ প্রবলেম দিলে বুঝতে পারবে। একটা 1 নম্বর প্রবলেম, ধরো একটা লরেন্ট সিরিজ আছে, ফাইন্ড দ্য লরেন্ট সিরিজ, ফাইন্ড দ্য প্রবলেম, এই যে আমি প্রবলেম করাচ্ছি দিলে বুঝতে পারবে। লরেন্ট সিরিজ অফ এফজেড সমান 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 2 হোল কিউব। এর তুমি লরেন্ট সিরিজ বের করো। অ্যাবাউট কার সাপেক্ষে, অ্যাবাউট দ্য সিঙ্গুলারিটিজ, z is equal to 0 and z is equal to 2 সাপেক্ষে, মানে সেপারেটলি তুমি লরেন্ট সিরিজ বের করো। এটা 1 নম্বর প্রশ্ন আছে। হেন্স verify that z is equal to 0 is a pole of order 1, and z is equal to 2 is a pole of order 3, is a, এটাকে তোমাকে ভেরিফাই করতে হবে, is a pole of order 3 and find the residue of fz, at each pole। প্রত্যেকটা পোলে তোমাকে রেসিডিউর মান তোমাকে বের করতে হবে, মানে এই পদ্ধতির সাহায্যে, তোমার হচ্ছে লরেন্ট সিরিজের সাহায্যে। লরেন্ট সিরিজ বের করো থাকি। প্রথমে আমরা কার সাপেক্ষে লরেন্ট সিরিজ বের করবো, জেড ইকুয়াল টু 0 সাপেক্ষে লরেন্ট সিরিজ বের করবো নাকি? হ্যাঁ, আচ্ছা, টু obtain the Lorentz series
মানে লরেন্স সিরিজ থেকে আমরা পোল এবং রেসিডি বের করছি। দেখো, to obtain the Lorentz series about z is equal to z0, z is equal to 0, about z is equal to z0 and z is equal to 0, we make the factor in parenthesis মানে z minus 2 in parenthesis in the denominator মানে হর, denominator take the form, কি ফর্ম দিয়ে করছে 1 minus alpha z, 1 minus alpha z, ভালো করে থাক, ভালো করে, denominator take the form form 1 minus alpha z, where alpha is equal to constant, where alpha a constant, some constant। তাহলে আমি কি হবে বলো, এটাকে যদি আমরা 1 minus alpha z মানে 1 minus alpha z এর আকারে যদি প্রকাশ করি fz টাকে, তাহলে কি হবে বলো, বলো ডিনোমিনেটর মানে 1 minus z minus 2 কে যদি 1 minus alpha z এর আকারে প্রকাশ করি কি হবে? আচ্ছা কি আছে বলো তো, fz সমান 1 by z into z minus 2 হোল কিউব। তাহলে এটাকে এইভাবে হবে মাইনাস 1 by 8z 1 minus z by 2 হোল কিউব, এটা আমি লিখতে পারি না পারি না বলো? আর এটা পারি না বলো? হ্যাঁ স্যার। তাহলে প্যারেনথেসিসের মতো যে টার্মটা আছে সেটা 1 মাইনাস আলফা যেটা আকারে প্রকাশিত হয়েছে, হরে z মাইনাস 2 কে আমরা 1 মাইনাস আলফা জেড ফর্মে লিখেছি, এখানে আলফা সমান হচ্ছে হাফ। তাহলে এটা সমান কত হবে, fz সমান কত হবে, এবার ভেঙে ফেলো, মাইনাস 1 বাই 8z। তাহলে এটা কত হবে বলো তো, 1 প্লাস কত হবে, প্রথম টার্মটা কত হবে, মাইনাস 3 ইন্টু মাইনাস জেড বাই 2। তারপরে টার্মটা কি হবে, মাইনাস 3 মাইনাস 4 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস জেড বাই 2 হোল স্কোয়ার। তারপরে টার্মটা কি হবে বলো, মাইনাস 3 মাইনাস 4, তারপর কত হবে, আর তোমরা নিজেরা বলো, আমি ধরো আমি কিছু জানি না, বলো বলো বলো, আরে বলো, একটা ইন্টারেস্টিং জিনিস, মাইনাস 5 বাই ফ্যাক্টরিয়াল কত হবে, 3 মাইনাস জেড বাই 2 হোল কিউব। এরকম ডট ডট ডট, এটা লিখতে পারি না বলো বাইনোমিয়াল এক্সপানশনে। আর fz সমান প্রথম টার্মটা কি হবে বলো তো, মাইনাস 1 বাই 8z। তারপরে টার্মটা কি হবে বলো তো, বলো কত হচ্ছে, এটা হচ্ছে জেড জেড কেটে যাচ্ছে, 3 বাই 16 হচ্ছে। তারপরে টার্মটা কত হচ্ছে, 3z বাই 16 হচ্ছে। তারপরে টার্মটা হচ্ছে 5z স্কোয়ার বাই 32 হচ্ছে। তারপরে ডট 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 এরকম চলে যাচ্ছে। তাহলে জেড এর লোয়েস্ট পাওয়ারটা কোনটা, এখানে কত হবে, এখানে বলো জেড এর লোয়েস্ট পাওয়ারটা কোন কথা হচ্ছে, আরে এই যে সিরিজ এক্সপানশন করলাম এর জেড এর লোয়েস্ট পাওয়ারটা কত বলো, মাইনাস আরে মাইনাস 1 মাইনাস হাফ হচ্ছে, জেড এর লোয়েস্ট পাওয়ার মাইনাস 1 হবে। মাইনাস হাফ না 1। তাহলে জেড ইজ ইকুয়াল টু 0 এর পোলটা কত বলো, জেড ইজ ইকুয়াল টু 0 পোল অফ অর্ডার কত হবে, 1 হবে। দাঁড়াও জিনিসটা দেখো এখানটায়, since the lowest power of z is minus 1, কোনটা কোথায় আছে বলো তো, মাইনাস 1টা কোথায়, z টু দি পাওয়ার মাইনাস 1 কোথায় আছে, কোন টার্মে আছে, মাইনাস ফার্স্ট টার্মে মাইনাস 1 বাই 8 জিবি। হ্যাঁ এই 8z আছে। তাহলে
লোয়েস্ট পাওয়ার অফ জেড হচ্ছে -1, তাহলে the point z is equal to 0 is a pole of order z, order কি হবে, order 1 হবে। এখানটা z এর লোয়েস্ট পাওয়ারটা আছে -1, অর্থাৎ মানে 1/z যেহেতু আছে সেই কারণে z is equal to 0 টা হচ্ছে পোল অফ অর্ডার 1 হতো। আর যদি এটা যদি লোয়েস্ট পাওয়ারটা z মানে z এর লোয়েস্ট পাওয়ারটা যদি -2 হতো তাহলে কি হতো বলো তো, এখানটা পোলের অর্ডার কত হতো বলো, z এর লোয়েস্ট পাওয়ার যদি -2 হতো তাহলে এর পোলের অর্ডার কত হতো, z is equal to 0 কত হতো, অর্ডার 2 হতো। তাহলে দ্য রেসিডিউ অফ fz কত হবে, the residue of fz এর রেসিডিউ at z is equal to 0 পয়েন্টে এটা কত হবে, কত হবে বলো, -1 হবে না, আরে এর কোফিসিয়েন্ট হবে তোমার রেসিডিউ, -1 হবে, z is equal to 0 পয়েন্টে রেসিডিউ, fz এর রেসিডিউ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার বুঝতে পারছো তো নাকি? দেখো জিনিসটা বোঝা মানে বুঝো জিনিসটা, আমি কিন্তু মানে এইগুলো থিওরি একটু জানতে হবে, দেখো এই জিনিসগুলো না জানলে তো কিছুই জানবে না তুমি। তাহলে পোল z is equal to 0, হ্যাঁ পয়েন্টের পোলের অর্ডার হচ্ছে 1 এবং রেসিডিউ হচ্ছে -1 and at z is equal to 0 residue of fz at z is equal to 0 is simply the coefficient of মানে lowest power z to the power -1 in the Lorentz series. In the Lorentz series about that point, about that point, and is equal to -1 equal to -1 হবে, তাহলে z is equal to পয়েন্টে রেসিডিউ হবে -1। এবারে আমরা বের করব কি বলতো, z is equal to 2 বিন্দুতে লরেন্টজ সিরিজ আমরা বের করব ওই একই ফাংশনের। দেখো ভালো করে দেখো, এবারে আমরা কি করব, ওই একই ফাংশনটার মানে z is equal to 0 পয়েন্টে আমরা পোল ও রেসিডিউ বের করেছিলাম, z is equal to 2 বিন্দুতে আমরা করব। আচ্ছা ফাংশনটা কি আছে বলো তো, fz সমান, এটা সমান কি আছে, 1/z into z minus 2 হোল কিউব আছে। তাহলে আমরা এর লরেন্টজ সিরিজ এই ফাংশনটার লরেন্টজ সিরিজ বের করব z is equal to 2 বিন্দুতে মানে বিন্দু সাপেক্ষে। দা লরেন্টজ সিরিজ অ্যাবাউট z is equal to 2 তে বের করতে গেলে কি করতে হবে বলো তো, ইজ ইজিলি ফাউন্ড, ভালো করে দেখো, ফাউন্ড বাই লেটিং বা টেকিং ধরে, z is equal to 2 বিন্দুতে করেছি 2 প্লাস আর একটা ফাংশন ধরা যায়, ছোট একটা ফাংশন, যেখানটায় যাইটা কি হবে z -2 থেকে z -2 is equal to যদি যাই হয় এইটা হবে আর কি, and substituting into fz and into fz, তাহলে এটা তুমি z এর জায়গায় 2 প্লাস যাই বসিয়ে দাও, মানে z is equal to 2 সাপেক্ষে আমরা বের করছি, তাহলে কি হবে বলো তো, fz সমান কত হবে বলো, fz সমান কি হবে, প্রথম টার্মটা কি হবে, z is equal to 2 প্লাস যাই যদি বসাই তাহলে কত হবে, 2 প্লাস যাই হলো, তারপর এটা কি হবে, যাই কিউব হলো, হ্যাঁ f of z
হ্যাঁ এফ অফ যাই হবে, এখানটায় এফ অফ যাই হবে। আরে একই ব্যাপার, ফাংশনটা শুধু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এফ অফ যাই হবে। এবারে তুমি কি করবে বলো তো, তুমি কি করবে বলো, দুইটা বাইরে আনবে নাকি, মানে 1 প্লাস আলফা, আলফা যাইর আকারে প্রকাশ করবে তুমি, 1 প্লাস সামথিং আকারে প্রকাশ করবে, তাহলে কি হবে 2 যাই কিউব 1 প্লাস যাই বাই 2, কি এটা হচ্ছে তো নাকি, মানে 1 প্লাস আলফা যাই আকারে প্রকাশ করব আমি হরের, মানে যে টার্মটাকে 1 প্লাস আলফা যাই আকারে প্রকাশ করব, আলফা মানে হাফ, তাহলে এটা কি হবে বলো, এটা হবে 2 যাই কিউব, তাহলে এটা কত হবে বলো, মানে এটা হবে 1 প্লাস 2 যাই কিউব, এটা হবে 1 প্লাস যাই বাই 2 হোল টু দি পাওয়ার -1, এটাকে তুমি ভেঙে দাও, বাংলা কত হবে, প্রথম টার্মটা কি হবে বলো, ফার্স্ট টার্মটা কি হবে, মাইনাস যাই বাই 2, হ্যাঁ যাই বাই 2, তারপরে টার্মটা কি হবে প্লাস যাই বাই 2 এর কি হবে হোল স্কয়ার হবে, তারপরে কি হবে বলো তো, যাই বাই 2 হোল কিউব হবে, তারপরে টার্মটা কি হবে যাই বাই 2 হোল টু দি পাওয়ার 4 হবে, তারপর মাইনাস আসবে, এরকম করে পরপর চলতে থাকবে নাকি, তাহলে এটাকে তুমি ভেঙে ফেলো, তাহলে এফ যাই সমান কত হবে, ফার্স্ট টার্মটা কি হবে 2 যাই কিউব, তারপরে কত হবে 1 বাই 4 যাই স্কয়ার, তারপরে এটা কত হবে বলো 1 বাই কত হবে 8 যাই হবে, তারপরে এটা কত হবে মাইনাস 1/16 হবে, তারপরে এটা কত হবে যাই বাই 32 হবে, তারপর এরকম চলতে থাকবে, তাহলে বলো জেড ইজিক্যাল টু 2, এটা হচ্ছে পোলটা হবে জেড ইজিক্যাল টু 2, মানে অর্ডারটা কোনটা বলো, যাই মানে জেড মাইনাস 2, যাই মানে জেড মাইনাস 2 এর এই যে পোলটার অর্ডারটা কত বলো, বলো ফার্স্ট টার্মটা কি আছে, জেড এর পাওয়ার যাই পাওয়ার -3, তাহলে 3 হবে, 3 হবে। হ্যাঁ তাহলে বলো তো এর রেসিডিউ কোনটা হবে বলো, এই সিরিজটা নিচের সিরিজটা দেখে বলো, স্যার হাফ, হাফ কেন হবে, আচ্ছা লোয়েস্ট টার্মটা কি আছে জানা, যাইর মানে 1 মানে লোয়েস্ট টার্মটা কোনটা আছে বলো, 1/2 যাই কিউব, না যাই টু দি পাওয়ার -1, যাই টু দি পাওয়ার -1 এর যে সহগ সেটাই হচ্ছে মানে তোমার হচ্ছে রেসিডিউ, মানে এটা হচ্ছে 1/8 হবে, মানে সবসময় যাই টু দি পাওয়ার -1 এর সহগটাই হ্যাঁ রেসিডিউ। হ্যাঁ হ্যাঁ জেড টু দি পাওয়ার -1 যাই টু দি পাওয়ার -1 তার সহগকে বলা হচ্ছে রেসিডিউ বলা হয়, মানে জেড ইজিক্যাল টু 2 টা হচ্ছে একটা এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে লরেন্ট সিরিজের সঙ্গে এটাই যে সম্পর্ক, মানে প্রবলেম দিয়ে না করলে বুঝতে পারবে না আর কি, আর কিছু নয়, দেখো থিওরি খুব বেশি আমি পড়াইনি কিন্তু, অনেক স্টুডেন্ট লেফট করে গেল, যাই হোক তারা আর এ করতে পারবে না। আচ্ছা দেখো দাঁড়া দাঁড়া না, এখন একটা বাকি থেকে গেল, জিনিসটা বাকি হয়ে গেল, এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এটা কেন অনেকে বুঝতে পারবে না, তাহলে এফ যাইর আকারে প্রকাশ করেছি, জেড এর আকারে তুমি প্রকাশ করো, তাহলে এফ জেড সমান কত হবে, এখনো হয়নি, আসেনি গো, এফ জেড সমান কত হবে বলো, যাই দিয়ে যদি আমি ইয়ে করি, দেখো দাঁড়া, যাইটাকে যাই সমান জেড -2, প্রথম টার্মটা কি হবে 1/2 ইন্টু জেড -2 হোল কিউব, যাইটাকে তুলে দিলাম, এবার জেড ভাবে ঢুকালাম, তারপরে টার্মটা কি হবে -1/4, জেড -2 হোল স্কোয়ার, তারপর টার্মটা কি হবে বলো 1/8 যাই আছে মানে 8 জেড -2 আছে, তারপরে টার্মটা কি আছে, তারপরে টার্মটা -16 হবে, -1/16 হবে, মানে আবার জেডটাকে আমি আনলাম, কারণ আমি জেড ইজিক্যাল টু আমি এ করেছি, যাই তো আমি আনিনি 1/16, তারপরে টার্মটা 1 বাই উপরে আছে জেড -2/32, এইরকম করে পরপর পরপর আছে, তাহলে ফ্রম দিস সিরিজ we see that z is equal to 2 is a
pole of order 3 and order 3 and the residue of fz at z is equal to 2 is accurate. এই হচ্ছে ব্যাপার। মানে তোমাকে কি করতে হবে জানো, তোমাকে প্রথমে কি করতে হবে দেখো, মানে রেসিডিউ বের করতে গেলে একটা ফর্মুলা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, ফর্মুলা exists for calculating the residue, আরো অঙ্কগুলো করালে তুমি বুঝতে পারো। রেসিডিউ, দাঁড়া আরেকটা অঙ্ক করাচ্ছি আমি। রেসিডিউ অফ এ ফাংশন at a particular, মানে সিঙ্গুলার পয়েন্ট, point z is equal to z0 without having to expand, এগুলো দরকার নেই। আচ্ছা এবার আমি ডাইরেক্ট আমি এতে প্রবলেম চলেছি, ডাইরেক্ট প্রবলেম চলে। প্রবলেম নাম্বার 2 দেখো, ভালো করে দেখো, আর আমি থিওরি পড়াচ্ছি না, তোমাদের কোনো অসুবিধা নেই, আর টেনশন নেই। প্রবলেম নাম্বার 2, প্রবলেম করালে তোমার বুঝতে হবে। সাপোজ দ্যাট fz has a pole of order m at the point, কোন পয়েন্টে আছে, z is equal to z0 পয়েন্টে ধরলাম আমি পোল আছে, বলেই দিয়েছি। বাই কনসিডারিং the Lorentz series of fz, Lorentz series of fz about z0, হ্যাঁ, derive a general expression for the residue rz0 of fz, হ্যাঁ, at z is equal to z0 পয়েন্টে, তারপর তোমাকে ক্যালকুলেট করতে হবে, হেন্স calculate the residue of the function, calculate the residue of the function fz সমান কত হবে, এক্সপোনেনশিয়াল iz বাই z স্কোয়ার 1 হোল কিউব।
তাহলে প্রথমে কি বলেছে এফ জেড এর হচ্ছে একটা পোল আছে জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে একটা পোল এন্ড অর্ডারের পোল আছে। তাহলে লরেন্ট সিরিজ জেড জিরো মানে একটা হচ্ছে, তাহলে তোমাকে লরেন্ট সিরিজ বের করতে হবে, দিয়ে সেখান থেকে তোমাকে রেসিডিউ বের করতে হবে, এই তো। আচ্ছা দেখো, তাহলে লরেন্ট সিরিজ আগে তুমি লিখো, লিখে ফেলো তুমি লরেন্ট সিরিজের জেনারেল এক্সপ্রেশন লিখে ফেলো। ভালো করে দেখো, ভালো করে দেখো। if fz has a pole of order m, mth অর্ডারের যদি একটা পোল থাকে at z ইজিক্যাল টু z0 পয়েন্টে, যদি mth অর্ডারে যদি পোল থাকে, তাহলে লরেন্ট সিরিজ কি লিখতে পারি বলো? মানে লরেন্ট সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট কি হবে? দা বলো, লরেন্ট সিরিজ অ্যাবাউট দা পয়েন্ট কি হবে? অ্যাবাউট দা পোল কি হবে? লরেন্ট সিরিজ অ্যাবাউট দা পয়েন্ট মানে এটা কি পোল কি হবে বলো? fz সমান কি লিখতে পারি বলো? যদি z ইজিক্যাল টু z0 পয়েন্টে যদি একটা কোনো পোল থাকে, তখন কত হবে? কি হবে? a মাইনাস m z মাইনাস z0 হোল টু দি পাওয়ার m। m তো অর্ডারের পোল থাকলে এইটা হবে, প্রথমে এইটা আসবে। যদি m অর্ডারের যদি পোল থাকে, প্রথম টার্মটা কি হবে? a মাইনাস m z মাইনাস z0 হোল টু দি পাওয়ার m। তারপর এটা কি হবে? তারপরে কমতে কমতে এরকম এখানটা কি আসবে? a মাইনাস 1 z মাইনাস z0, তারপর এটা থাকবে a0, তারপরে a1 z মাইনাস z0, তারপরে a2 z মাইনাস z0 হোল স্কোয়ার প্লাস ডট 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 এরকম করে থাকবে। আচ্ছা, এটা ধরো 1 নম্বর সমীকরণ আমি দিলাম। এটা মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই z মাইনাস z0 হোল টু দি পাওয়ার m উই গেট। আচ্ছা, অন multiplying both sides by z minus z0 whole to the power m we get, আমরা কি পাই বলো তো? এটা কি হবে বলো? তাহলে z minus z0 whole to the power m into fz, এটা সমান কত হবে? প্রথম টার্মটা কি হবে? a minus m, তারপরে টার্মটা কি হবে? a minus m প্লাস 1 z মাইনাস z0, তারপর কমতে কমতে এখানটা কি আসবে? a মাইনাস 1 z মাইনাস z0 হোল টু দি পাওয়ার কত আসবে? a মাইনাস 1 আসবে, তারপর এরকম করে আসবে। এগুলো হচ্ছে প্রিন্সিপাল পার্ট। এটা ধরলাম আমি 2 নম্বর সমীকরণ। তাহলে এবার দেখো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডিফারেন্সিয়েটিং both sides a minus 1 times, আমরা কি পাবো? m minus 1 times যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে বোথ সাইডসে, তাহলে কি পাবো? এই সাইডে কি হবে? এই d m minus 1 dz m minus 1 z minus z0 whole to the power m into fz। আচ্ছা, প্রথমটা কি হবে বলতো? m minus 1 ফ্যাক্টোরিয়াল a minus 1 প্লাস m minus 1, হ্যাঁ এটা এইগুলো তোমার শূন্য হয়ে যাবে, আগের টার্মগুলো সব শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো তো? m minus 1 এর আগের টার্মগুলো সব শূন্য হয়ে যাবে, কিন্তু তারপরে টার্মগুলো শুধু থাকবে। পরের টার্মগুলো হচ্ছে কত হবে? b, একটা লিখো তুমি, n is equal to 1 to infinite bn z minus z0 whole to the power n। এটা ধরো 3 নম্বর সমীকরণ দাও। bn একটা আলাদা কোফিসিয়েন্ট,
তাহলে ইন দ্য লিমিট জেড টেন্স টু মানে জেড জিরো, তাহলে কি হবে? ইন দ্য লিমিট জেড টেন্স টু জেড জিরো, জেড জিরো তাহলে কি হবে বলো তো? এই টার্মের সামটা কি হবে? ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হ্যাঁ, the terms in the sum disappears and the after arranging আমরা কি পাবো দেখো, এটা হচ্ছে রেসিডিউ অফ জেড জিরো সমান কত হবে? এ মাইনাস ওয়ান, মানে লিমিট জেড টেন্স টু জেড জিরো। দেখো ভালো করে দেখো, মানে এই যে দাঁড়া, এটা নয় আগের। তাহলে জেড ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু যদি জিরো বসিয়ে দেই, দাঁড়া এটা মানে বেরোচ্ছে, বলো জেড জেড টেন্স টু জিরো বসিয়ে দিলে কোনগুলো জিরো হয়ে যাবে? ডান পক্ষের কোনগুলো জিরো হয়ে যাবে? এই যে সামেশন এন ইজিক্যাল টু 1 টু ইনফিনিটি বিএন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, এর জিরো হয়ে যাবে। পড়ে থাকবে কি? এম মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এটা কি হবে? এ মাইনাস ওয়ান সমান এটা কত হবে? লিমিট 1 মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এম মাইনাস ওয়ান ডি জেড এম মাইনাস ওয়ান জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এম ইন্টু এফ জেড। এইটা হচ্ছে রেসিডিউ, মানে এম অর্ডারের মানে রেসিডিউর এটা ফর্মুলা হচ্ছে এইটা। কোনো একটা এম মানে পোল যদি এম অর্ডারের হয়, তার রেসিডিউর সমীকরণটা হচ্ছে এইটা। বোঝা গেছে না বোঝা যায়নি? অরিন্দম মাইতি, তুমি নেই আদৌ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছি। আমি ভাবলাম যে কেউ নেই, আমি হয়তো একাই বকে যাচ্ছি, বুঝতে পারছো তো? স্যার আছি আচ্ছা, মানে মোটামুটি বোঝা যাচ্ছে তো? আরে না, 100% না বোঝা গেল, আমি কেন অনেক জিনিস স্কিপ করে যাচ্ছি, বাদ দিয়ে চলে যাচ্ছি। মোটামুটি 50% বুঝতে পারছো না? বারোটি বলো। স্যার কমপ্লেক্স ব্যাপারগুলো। আচ্ছা, কমপ্লেক্স ব্যাপারগুলো দেখো, না আমি বলছি দেখো, 3 নম্বর সমীকরণে জেড টেন্স টু জিরো বসিয়ে দাও। এই যে সামেশন বি এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, মানে ডান দিকে 3 নম্বর সমীকরণ ডান দিকে এটা শূন্য হয়ে যাবে। আরে এম মাইনাস ওয়ান টাইমস যদি ডিফারেন্সিয়েশন করি এটাকে মানে এ মাইনাস ওয়ানটাকে বের করার জন্য, আরে এ মাইনাস ওয়ানটাকে বের করার জন্য, এটাই তো তোমার রেসিডিউ। আরে ওয়ান বাই জেড এর যে 1 বাই জেড মাইনাস জেড জিরোর সহগটা এ মাইনাস ওয়ান আগে বের করার জন্য আমি এটা করেছি, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার তো তাহলে অনেকেই তো আছে, মানে অনেকেই মানে যথেষ্ট আছে। আমি বললাম যে কেউ নেই, আমি শুধু একাই বকে চলে এসেছি, নিজের মতন করে দিয়ে ইউটিউবে দিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে রেসিডিউ, মানে এ মাইনাস ওয়ানটা হচ্ছে এইটা। দেখো এ মাইনাস ওয়ানের 1 বাই, তুমি বলছিলে না যে 1 বাই জেড এর সহগ হচ্ছে এ মাইনাস ওয়ানটাই হচ্ছে রেসিডিউ। এই রেসিডিউর এটা সূত্র বেরোলো, আর কিছু নয়। বুঝতে পারছো তো? হুইচ গিভস the value of residue of fz, value of residue of fz at z is equal to z0, মানে 1 বাই জেড মাইনাস, দেখো এটাকে যদি তুমি লরেন্ট সিরিজে ভাঙো, প্রথম কথা fz কে যদি তুমি লরেন্ট সিরিজে ভাঙো, 1 বাই জেড মাইনাস জেড জিরোর যে সহগ সেটাই হবে রেসিডিউ। এই হচ্ছে ব্যাপার, এবার বোঝা গেল অরিন্দম? মানে fz কে যদি তুমি ভাঙো লরেন্ট সিরিজে, তাহলে 1 বাই জেড মাইনাস জেড জিরোর যে সহগটা হবে সেটাই হচ্ছে মানে রেসিডিউ, আর কিছু না।
তাহলে কি ফাংশনটা আছে প্রশ্নে, আমার কি ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে না, প্রশ্নটা এখনো প্রশ্নটা আমি খুলিনি, প্রশ্নে আর একটা পার্ট আছে, এটা হয়ে গেল। তাহলে এফ জেড দেওয়া আছে, ক্যালকুলেট দ্য রেসিডিউ অফ দ্য ফাংশন এফ জেড ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আই জেড বাই লাস্টের যে পার্টটা জেড স্কোয়ার প্লাস 1 এর হোল কিউব। এটাকে তুমি তাহলে তুমি লরেন্টজ সিরিজ এতে তাহলে কি হবে দেখো, এই যে এটা আছে, কি আছে প্রশ্নের সেকেন্ড পার্টটা আছে, এফ জেড একটা আলাদা ফাংশন দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল আই জেড বাই জেড স্কোয়ার 1 হোল কিউব। আচ্ছা এটা সমান কি লিখবো বলতো, এক্সপোনেনশিয়াল আই জেড, এটাকে আমরা লিখতে পারি জেড প্লাস আই হোল কিউব জেড মাইনাস 1 এর হোল কিউব লিখতে পারি, বলো এটাকে লিখতে পারি না পারি না বলো, আর লেখা যায়, আর এটা লিখতে পারি না পারি না। আচ্ছা জেড ইজিক্যাল টু 1 আর জেড ইজিক্যাল টু আই আর জেড ইজিক্যাল টু মাইনাস 1, এটা কোন মানে কোন অর্ডারের পোল বলো তো, ডাবল পোল এগুলো নাকি, এটা দেখেই তো বোঝা যাচ্ছে। আরে জেড ইজিক্যাল টু আই আর জেড ইজিক্যাল টু মাইনাস আই, এটা হচ্ছে কি ডাবল পোল না, অর্ডার টু। আরে জেড ইজিক্যাল টু, দেখো জেড ইজিক্যাল টু অর্ডার টু হচ্ছে না, আর ডাবল পোল না 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 অর্ডার টু না, না আমি এটা আমি ভুল লিখলাম রে বাবা, সবই আমি ভুল লিখছি, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, ডাবল মানে এটা অর্ডার থ্রি হবে, যদি এটা কিউব হয় তাহলে অর্ডার থ্রি হবে, বুঝতে পারছো তো, যদি কিউব হয় অর্ডার থ্রি, এবার অর্ডার টু ইট হ্যাজ, আগে তাহলে এটা যাবো পোলস অফ অর্ডার টু অ্যাট জেড ইজিক্যাল টু আইতে একটা আছে পোল, আর জেড ইজিক্যাল টু মাইনাস আইতে দুটোই হচ্ছে অর্ডার টু আছে। তাহলে আমাকে টু ক্যালকুলেট the residue at z is equal to I, z is equal to I তে আমি রেসিডিউ বের করবে, তাহলে এই ফর্মুলা থেকে 3 নম্বর ফর্মুলাতে তুমি বসিয়ে দাও, 3 নম্বর ফর্মুলা থেকে আমরা কি বলবো বলো তো, 3 নম্বর ফর্মুলা থেকে মানে এম এর মানটা কত হবে বলো, 3 নম্বর ফর্মুলাতে এম এর মানটা কত হবে বলো, এখানে পোল ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু আই তে রেসিডিউ বের করবে, এখানটায় 3 নম্বর সমীকরণে এম এর মানটা কত হবে সেকেন্ড অর্ডার পোলের ক্ষেত্রে বলো, 2 হবে। এই তো অনেকেই শুনছো আমার কথাগুলো, আমি ভাবছি যে কেউ শুনো, আমি হলে তো শুনতেই না, তাহলে এটা কি হবে দেখো, দাঁড়া যাই হোক, এটা আমার ভাগ্য যে কিছু জন অন্তত ক্লাসটা শুনছে আর কি। তাহলে দেখো 3 নম্বর সমীকরণ থেকে তুমি এম ইজিক্যাল টু 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দিলে কি হবে, এটা কত হবে বলো, লিমিট, দাঁড়াও তাহলে লিমিট জেড টেন্ডস টু আই, তারপরে কি আছে 1/2 minus 1 factorial d2 minus 1 dz2 minus 1, তাহলে z minus I whole square into fz, এটাই তো হবে নাকি, এটাই তো রেসিডিউ নাকি গো, হ্যাঁ কি ঠিক আছে তো নাকি, হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত হবে, লিমিট z টেন্ডস টু I, এটা কত হবে বলো, এটা হবে d বাই dz, z মাইনাস I এর হোল স্কোয়ার, আর fz মানে কি বলতো, এক্সপোনেনশিয়াল iz বাই z প্লাস I ইন্টু হোল স্কোয়ার আর z মাইনাস I এর হোল স্কোয়ার, তাহলে এটা কেটে গেল,
ঠিক আছে, তাহলে এটাকে তুমি আগে ডিফারেন্সিয়েশন করো। তাহলে লিমিট z টেন্ডস টু i, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? ডিফারেন্সিয়েশন করলে 1 বাই প্রথমটা হবে z টু দি পাওয়ার i টু দি পাওয়ার কি হবে বলো? 4 হবে। তারপরে এটা হচ্ছে z প্লাস i এর হোল স্কোয়ার, i ইন্টু এক্সপোনেনশিয়াল i z মাইনাস 2 ইন্টু এক্সপোনেনশিয়াল i z z প্লাস i। এটা লিখতে পারি না বলো? আর এটা লেখা যাবে? হ্যাঁ স্যার। এবারে z ইজিক্যাল টু z টেন্ডস টু i বসিয়ে দাও। i বসালে কি হবে বলো? নিচেরটা কি হবে? i প্লাস i হোল টু দি পাওয়ার 4, মানে এটা 1 হয়ে যাবে। তারপরে i প্লাস i হোল স্কোয়ার ইন্টু i এক্সপোনেনশিয়াল মাইনাস 1, i স্কোয়ার মানে মাইনাস 1। তারপরে এটা কি হবে? মাইনাস 2 এক্সপোনেনশিয়াল মাইনাস 1, এটা হবে 2i। এটাই তো ব্যাপার। মানে এটা আলটিমেট কি হবে বলো তো? এটা আলটিমেট হবে যদি তুমি সবকিছু করো, তাহলে দেখো এটা হবে 1/16 নাকি? 1/16 তো নাকি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে i টু দি পাওয়ার 4 মানে 1, 2 টু দি পাওয়ার 4। তারপর এটা কি হচ্ছে বলো তো? মাইনাস 4i, মাইনাস প্রথমটা থাকছে মাইনাস 4i টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 4i টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত হবে? মাইনাস 8i টু দি পাওয়ার মাইনাস 1 বাই 16, 8 দুনে 16। অর্থাৎ এটা কি হবে বলো? মাইনাস i বাই 2e। তাহলে রেসিডিউ কত হবে? z ইজিক্যাল টু i পয়েন্টে মাইনাস i বাই 2e, এটাই হচ্ছে রেসিডিউ। রেসিডিউ অ্যাট z ইজিক্যাল টু i সমান কত হবে? i বাই 2e। অনুরূপ ভাবে z ইজিক্যাল টু মাইনাস e পয়েন্টে তুমি বের করতে পারবে। আচ্ছা দেখো, এটা একটা ব্যাপার। তাহলে সেই সমীকরণ থেকে তুমি বলো m অর্ডারে যদি পোল হয়, যদি সিম্পল পোল হয় তাহলে কি হবে? m সমান কত হবে? m সমান কত হবে বলো? সিম্পল পোলের ক্ষেত্রে কি হবে? দাঁড়াও, আমরা কি দেখলাম? রেসিডিউ সূত্রটা কি? এটা জেনারেল সূত্র, লিমিট z টেন্ডস টু z0 1 বাই m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। dm মাইনাস 1 বাই dz m মাইনাস 1 z মাইনাস z0 হোল টু দি পাওয়ার m ইন্টু fz। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এত বড় ফর্মুলাটা মনে রাখতে হবে নাকি? হ্যাঁ, নাহলে সূত্র কি করে হবে? সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারের ক্ষেত্রে তুমি কি হবে? এটা তোমাকে এইটা তোমাকে মুখস্থ করতে হবে, আর কিছু না, আর কিছু দরকার নেই, দিলে রেসিডিউ হয়ে যাবে। বলো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে? m সমান কত হবে বলো? when fz has a simple pole, সিম্পল পোলের ক্ষেত্রে m এর মান কত হবে? সিম্পল পোল মানে কি? এ পোল অফ অর্ডার 1। বলো সিম্পল পোলের ক্ষেত্রে m এর মান কত হবে? 1 হবে স্যার। z ইজিক্যাল টু z0 1 বসিয়ে দাও। 1 বসিয়ে দিলে কত হবে বলো? তাহলে কত হবে? আর z0 রেসিডিউ কত হবে? লিমিট z টেন্ডস টু 0, তাহলে 1 হওয়া মানে এটা কত হবে? z মাইনাস z0 হোল z0 ইন্টু fz। এটাই হচ্ছে, এটা হচ্ছে সিম্পল পোলের সূত্র। দেখো হচ্ছে কিনা, মানে জিনিসটা বুঝতে পারছো নাকি? দেখো
এটা হচ্ছে সিম্পল পোলের সূত্র। কিন্তু ইফ fz has a simple pole at z is equal to z0, z0 পয়েন্টে সিম্পল পোল থাকে এবং সেই যে fz যদি এই ফর্মে থাকে, হ্যাঁ fz এর সিম্পল পোল থাকবে এবং fz যদি এই ফর্মে যদি লেখা হয় gz বাই hz, এই ফর্মে যদি fz কে যদি লেখা যায়, যেখানটায় হোয়ার gz হচ্ছে অ্যানালাইটিক ফাংশন, হোয়ার gz ইজ অ্যানালাইটিক and non-zero at z0, যদি পয়েন্টে যদি এটা হয়, and এই z0 তে যদি এটা যদি জিরো হয়ে যায়, মানে এইভাবে যদি হয়, তাহলে আর একটা সূত্র আছে, সেটা সেই সূত্রটা কি, প্রবলেম করতে করতে তোমাদের হয়ে যাবে এটা। সেই সূত্রটা কি, তখন রেসিডিউ সূত্রটা তখন কি হবে, তখন রেসিডিউ z0 পয়েন্ট রেসিডিউ হবে লিমিট টেন্ডস টু z0 z মাইনাস z0 gz বাই hz। অর্থাৎ এটা কি হবে, এটা হবে gz0, z is equal to z0 বসে gz0 লিমিট z টেন্ডস টু z0 z মাইনাস z0 বাই hz। আমরা লিখতে পারি না পারি না বলো? আর এটাকে লেখা যায়, যেহেতু z is equal to z0 পয়েন্টে gz টা যেহেতু অ্যানালাইটিক ফাংশন, সেই জন্য এটা লিখতে পারি আর এটা বের করে আনতে পারি। আর gz টা যদি অ্যানালাইটিক ফাংশন হয় এবং নন জিরো হয় at z is equal to z0 পয়েন্টে, তাহলে gz0 বাইরে বের করে আনতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো gz0 লিমিট z টেন্ডস টু z0, এটাকে দেখা যায়, এটাকে কিভাবে লেখা যায় বলতো, এটা হচ্ছে, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে কি লিখতে পারি আমরা, h প্রাইম h ড্যাশ z, অর্থাৎ এটা কত হবে gz0 বাই h ড্যাশ z। এটা কি কেন লিখলাম বলো তো, এটা কেন লিখলাম বলো? এটা কেন লিখলাম আমি? সেকেন্ডটা থেকে আরে থার্ড এটা এল টাইম আরে না আমি এখান থেকে আমি কি করে এটা লিখলাম, এটা আরে এল হসপিটালস রুল অনুযায়ী আমরা ব্যবহার করেছি। হ্যাঁ স্যার বুঝে গেছি। এল হসপিটালস রুল ব্যবহার করে আমরা লিখেছি এটা, উই হ্যাভ ইউজড এল হসপিটালস রুল। রুল, তাহলে বুঝতে পারলে? তাহলে তখন মানে আর z0টাকে, এটাও একটা সূত্র আছে, মানে সে সূত্রের সাহায্যেও বের করতে পারো, আবার যে এইটাকে, এটা একটা সূত্র আছে h ড্যাশ z, এটা সাহায্যেও তুমি বের করতে পারো, মানে সিম্পল, মানে পোল, তুমি সিম্পল পোলের ক্ষেত্রে অবশ্য এগুলো সব সিম্পল। হ্যাঁ না সরি এই z0, এই z0 হবে, হ্যাঁ z is equal to z0, যেহেতু লিমিট যেহেতু তুলে দিচ্ছি, এই z0 হবে, লিমিট তুলে দেওয়া মানে এটা হবে। এবার বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আরে পোল রেসিডিউ বুঝতে পারলে না বোঝা যায়নি একেবারে বলো? পোল রেসিডিউ বোঝা গেছে না একদম একেবারে বোঝা যায়নি? স্যার মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে আজকে থাকুক, এতটা থাকুক।